module 2 is memory management. Virtual memory, paging, cache memory in microprocessors. Introduction to virtual memory concepts. So today I will cover this module 2. And about module 3, I think I will talk only about direct memory access, DMA. The other things, interfacing things, keyboard and other display, that we will do after mid-semester. After mid-semester, when I am back from abroad, then we will start prepare for the final exam, and there I will cover. So, but before I start, I asked you in my last class to write something about this topic, memory management and interfacing technique, or DMA, from Googling. Did anyone work? You did it. I asked you, as I remember, that you can form a group of 2 and then take note and then submit it. Did anyone do that? Please unmute and then talk. Sir, I cannot understand. Please, you tell me again. Last class, I take that you should write and take note from the Google or available materials from any other sources regarding today's topic. That was virtual memory, paging, and then direct memory access technique. So as far as you can, then we'll discuss today. That is what I told in my last class, particularly those who were present in my last class. Those who were absent, they may not know that. But I expect if I ask you to do something, please share among your friends. Yeah, I did not post it on the WhatsApp group, but I told in my class. Anyone did anything? At first tell me, did I tell you or I didn't? Did I tell you to read these topics? What you are seeing here, memory management, virtual memory, paging, and so on, in my last class? The answer is yes or no. Yes, sir. Okay, and what did I say? স্যার আপনি বলছিলেন যে মেমোরি ভার্চুয়াল মেমোরি মেমোরি ম্যানেজমেন্ট এই বিষয়গুলোর উপরে হচ্ছে একটা অ্যাসাইনমেন্টের মতো রেডি করতে। তোমরা রেডি করে তোমরা জমা দিবা, অথবা আমি তোমরা রেডি করবো, আমি কাজ করবো, এবং তোমরাও একটু ওয়ার্ম আপ হয়ে আসবা যে আসলে জিনিসটা কি। সেলফ লার্নিং হচ্ছে বেস্ট লার্নিং। তোমরা তো লাইফ লং লার্নিং এর কথা শুনছো, সেখানে শিক্ষক থাকবে না সারা জীবন তোমাদের পাশে, তোমাদের শিখতে হবে। এটা একটা টেকনিক, এটা মাঝে মধ্যে প্র্যাকটিস না করলে তোমাদের এই অভ্যাস গড়ে উঠবে না। আর সেলফ লার্নিং এর অভ্যাস, লাইফ লং লার্নিং যদি না প্র্যাকটিস করো, তাহলে তোমরা পদে পদে আটকাই যাবা। সেইটাই মাথায় রেখে আমি তোমাদের বলছিলাম, কেউ কি আছো যে 2 লাইন লিখছো অথবা কোন সোর্স থেকে পড়েছো? জি স্যার, দেখছিলাম স্যার। লেখছো কিছু? আমি তো কোশ্চেনটা করছিলাম কেউ কি লেখছো, আমি বলি না যে দেখ। ও, তার মানে লেখা। হ্যাঁ, এটা তো গত ক্লাসে বলছিলাম, ওই ও যে বললো। আমি তো বলছিলাম তোমরা কিছু লেখবা, তাহলে আজকে সেখান থেকে পড়ে আমাদের শুনাইতে পারতা। তুমি নিজে যদি পড়ো তাহলে কিছু পড়ছো না। আচ্ছা, তাহলে আমি একটু সামনের দিকে যাই, যেহেতু তোমরা সবাই আছো। আমার মনে হয় স্লাইড দেখতে পাচ্ছ, আমি নেক্সট স্লাইডে দেখি। এই মেমোরিটা, মেমোরি ম্যানেজমেন্ট এন্ড ভার্চুয়াল মেমোরি, তাহলে একটা একটা করে আমি দেখি
মেমোরি ম্যানেজমেন্ট, মেমোরি তো তোমরা বোঝো তাই না? ইয়েস নো বল। Yes, sir. মেমোরি কোথায় থাকে? মাইক্রোপ্রসেসরের মেমোরিটা কোথায় থাকে? চিপের মধ্যে থাকে, চিপের মধ্যে থাকে না চিপের বাইরে থাকে? চিপের মধ্যে থাকে। চিপের বাইরে থাকে মেমোরি। আসলে দুইটাই স্যার মেমোরি সাধারণত চিপের বাইরে থাকে। হ্যাঁ, যেটা আমরা রিয়াল যতদূর জানি মেমোরি as far as I বুঝি know। সেটা সাধারণত মেমোরি চিপ আলাদাই থাকে, সেটাকে ওই মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করে দিতে হয়, টেকনিকের মাধ্যমে ইন্টারফেস করে দিতে হয়। তবে মাইক্রোপ্রসেসরের অন চিপের মধ্যেও কিছু রেজিস্টার থাকে, থাকে না? এই যে তোমরা পড়ছো এল কিছু রেজিস্টার সেট থাকে, ওখানে খুব অল্প পরিমাণে ইনস্ট্রাকশন রাখা যায়, সাধারণত, এবং খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয় এমন কিছু ডেটা ওখানে রাখা যায়, কারণ ওটা অ্যাক্সেস করা খুব ইজি। যেমন তোমার বাসায় যদি তোমরা রান্না করো না, তোমরা যদি রান্না করো, যদি একদম রান্না করো চুলার পাশেই কিছু থাকে, তাহলে দ্রুত তুমি অ্যাক্সেস করতে পারো, রান্নাটা তাড়াতাড়ি করতে পারো। আর যদি তোমাকে মনে করো পাশে মুদি দোকান থেকে আনতে হয়, বাসার থেকে নিচে গিয়া, তাহলে এটা সময় বেশি লাগে। ওই রকম মাইক্রোপ্রসেসরেরও মেমোরি রেজিস্টারকেও মেমোরি বলি না আমরা, কিন্তু আসলে কাজ একই, ওই ডাটাগুলো রাখার জন্য বা ইনস্ট্রাকশন রাখার জন্য। হ্যাঁ, তাহলে সেই কারণে সেটাকে যদি অন চিপে থাকা হয় তাহলে সেটাকে আমরা রেজিস্টার বলি, রেজিস্টার করে রাখে। তবে সেই রেজিস্টার গুলো একটু সমস্যা আছে, যদি পাওয়ার চলে যায় তাহলে ওই রেজিস্টার গুলা খালি হয়ে যায়, ভোলাটাইল, উদাও হয়ে যায়। তবে সেইটা প্রোটেকশন দেওয়ার জন্য কিছু মেমোরি এখন বের হয়েছে, যেটা পাওয়ার চলে গেলেও থাকে, রম বলি আমরা, রিড অনলি মেমোরি। আবার এটা আবার লেখা যায় না, শুধু একবার প্রোগ্রাম করে ডাটা দিয়ে রাখা যায়, ওখান থেকে রিড করতে পারে, রিড অনলি। এখন বিভিন্ন রকমের মেমোরি আছে। তাহলে এই মেমোরি অন চিপে থাকুক অথবা অফ চিপে থাকুক, মানে বাইরে যদি থাকে, বেশিরভাগই এবং বড় সাইজের মেমোরি গুলোই বাইরে থাকে। তবে তার সাথে অবশ্যই ডেটা বাস এবং অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস দিয়া কানেকশন করতে হবে। তোমরা তো দেখছোই যে মাইক্রো 8086 মাইক্রোপ্রসেসরটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড মাইক্রোপ্রসেসর ধরেছি আমাদের এই সাবজেক্টের জন্য। সেই মাইক্রোপ্রসেসরে কয়টা পিন ছিল টোটাল, মনে আছে? স্যার পিন ছিল 20। আমার তো মনে হয় এক পাশেই 20 ছিল, দুই পাশ স্যার মিলে 12টা পিন ছিল টোটাল। ছিল স্যার। মানে ডাটা ইনপুট বলতেছো? হ্যাঁ হ্যাঁ, ডাটা যে এইগুলো আছে, ডাটা লাইন যেগুলি আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নাম্বার তোমাদের একটু ধারণা থাকলে হবে। এই ডাটা মেমোরি তোমরা এটা অ্যাড্রেসিং এর সময় লাগবে, আর এটা যারা ডিজাইন করে মাইক্রোপ্রসেসর বেসড বা কন্ট্রোলার বেসড সিস্টেম, তাদের হাতে ডাটা থাকে। তা আমি চাইবো না যে তোমরা একদম সব মুখস্থ করে তারপরে তাহলে হয়তো কি খাটাখাটনি বেড়ে যাবে, বরং যদি তোমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়াতে পারো সেটাই আমি চাই। এখন ধন্যবাদ, তোমরা তাহলে এটা মনে রেখেছো। এখন এই যে ডেটা লাইনগুলি থাকে, সেটা ইনও হতে পারে, আউটও হতে পারে। অ্যাড্রেস লাইন শুধুই আউট হয়, অ্যাড্রেস জেনারেট করে মাইক্রোপ্রসেসর নিজেই, সেটা আউট হয়ে গেলে যেই অ্যাড্রেসটা আউটে অ্যাড্রেস বাসে থাকে, ঠিক মেমোরি সেই অ্যাড্রেসটাকেই ফিজিক্যালি অ্যাক্সেস করে, এবং সেই অ্যাক্সেস করার সাথে সাথে ডাটা যদি ইনপুট টাইপের হয় ইনস্ট্রাকশন তাহলে ইন হয়, আর যদি আউটপুট হয় তাহলে ওখানে লেখা হয়, আর যদি ইনপুট টাইপ হলে তাহলে পড়া হয়। এই হলো। এখন তাহলে মেমোরি ম্যানেজমেন্টটা কি? আমি আগেই বলছি যে মেমোরির মধ্যে কি থাকে বলতে পারো তোমরা? একটু বলো তো মেমোরির মধ্যে কি কি জিনিস থাকে? স্যার আসলে মেমোরি তো প্রধানত দুই প্রকার, এটা হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি। হ্যাঁ, আর যেমন ওই র্যাম হিসাবে প্রাইমারি সেকেন্ডারি বলতে পারো।
আবার অন্য হিসেবে বলতে হলো র্যাম, রিড অনলি RAM মেমোরি এক ধরনের RAM মেমোরি, আছে, আবার ROM আছে, জি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ওটা আবার আরেক মেমোরি। মেমোরির বিভিন্ন টাইপ আছে। ক্যাশ মেমোরি আছে। হ্যাঁ, তো সেটাই আমাদের এই চ্যাপ্টার, আজকের এই চ্যাপ্টারটা একটু সেটাই একটু দেখবো। তবে ইন জেনারেল মেমোরি হয়েছে এমন একটা জিনিস যে ওই যে ফ্লিপ ফ্লপ তোমরা সার্কিটে পড়ছো অথবা ফ্লিপ ফ্লপ পড়ছো, তারপর আরো লজিক গেট পড়ছো, ওই দিয়ে মেমোরি বানানো হয় সাধারণত। এক বিটের জন্য একটা মডিউল থাকে। আবার এমন এখন আধুনিক একটা চিপের মধ্যে একেবারে কিলোবাইট মেমোরি থাকে বা মেগাবাইট থাকে, এরকম থাকে এক চিপের মধ্যে। আর হার্ড ড্রাইভ যেটা, তো সেটা একটু অন্য জিনিস। হার্ড ড্রাইভ যেটা বলি সেটা আসলে ওই ইলেকট্রনিক টেকনোলজি না, সেটা অন্য ডিভাইস দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, ওইটা আমরা এই মুহূর্তে পড়বো না। হার্ড ড্রাইভ শুধু মেমোরিটাই, যেটা ডিজিটাল ডিভাইস দিয়ে তৈরি করা হয়, যেখানে 0101 এরকমের থাকে। ওই ম্যাগনেটিকটাই থাকে হার্ড ড্রাইভেও, কিন্তু আমরা পড়বো শুধুমাত্র ইলেকট্রনিক সার্কিট দিয়ে যেটা। এখন সেই মেমোরি ম্যানেজমেন্ট, এটা একটা চ্যাপ্টার। ভার্চুয়াল মেমোরিটা আমরা দেখব। তাহলে ভার্চুয়াল মেমোরি যদি বুঝতে হয়, তার আগে তোমরা রিয়াল মেমোরি বুঝতে হবে। তার মানে রিয়াল মেমোরি একদম হাত দিয়ে ধরাও যাবে, হাতে নেওয়া যাবে, আসলেই মেমোরি আছে, ডাটা থাকে ওখানে। আর ভার্চুয়াল মেমোরিটা আমরা যখন টপিক আসবে তখন বলবো। আগে দেখি মেমোরি ম্যানেজমেন্ট ডেফিনিশনটা কি। The definition is memory management is the process of allocating main memory to processes and managing the memory space used by a computer system. এখানে কম্পিউটার সিস্টেম শব্দটা বলছে, আমি কিন্তু তোমাদের কম্পিউটার সিস্টেম পড়াই না। আমি তোমাদের এই সাবজেক্টে মূল ফোকাসটা হচ্ছে কোথায় বলবো বলতো? মাইক্রোপ্রসেসর। কম্পিউটারের যে, হ্যাঁ, কম্পিউটারের যে হার্টটা, কম্পিউটারের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটাকে আমরা মাইক্রোপ্রসেসরও বলি, আবার সিপিইউ বলি, এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমার সাবজেক্টের ওই এবং কন্টেন্টটা ওটাই আছে, তবে ওটার সাথে কিছু আদার ওয়ার্ল্ডের সাথে ইন্টারফেসিংও থাকবে। সেটা আমরা সেমিস্টার ফাইনালের পরে পড়বো, মিডের পরে আমরা সেটা দেখবো। তবে তোমরা দেখবা কিছু জিনিস এখন থেকে, কিছু জিনিস মাইক্রো কম্পিউটার আর্কিটেকচারের সাথে যে সাবজেক্টটা আছে, একটা আছে না পার্সোনাল কম্পিউটার একটা সাবজেক্ট, সাব্বির আহমেদ পড়ায়। জি স্যার। সেটার সাথে কিছু জিনিস মিল পাবা। তোমরা কি মনে করো কিছু আগাইছো না? ওখানে কত দূর আগাইছো? স্যার ওখানে ওই যে রিক্স পড়াচ্ছে, যে মাইক্রোপ্রসেসরের একটা পার্ট। আর মানে বিভিন্ন টাইপের মাইক্রোপ্রসেসর। আমি ওইটা ইচ্ছা করে স্কিপ করে দিয়েছি, কারণ আমি ওর সাথে মোটামুটি যোগাযোগ রাখার চেষ্টা করছি, যে ও কি পড়াচ্ছে, যাতে তেমন ওভারল্যাপ না হয়। তারপরেও কিছু ওভারল্যাপ হইতেই পারে আমার মনে হয়। যেমন সিপিইউ আমি পড়াইছি, মাইক্রোপ্রসেসর, অ্যাড্রেস, ডেটাবাস, এগুলো মনে হয় ও কিছু বললেও বলতে পারে। তবে আমি নিশ্চিত ও মেমোরির কথা আবারও বলবে, যদি না বলে থাকে। নাকি অলরেডি মেমোরি পড়াইছে? হ্যাঁ স্যার, এখনো পড়াইনি। তাহলে বলিও যে আমরা কতটুকু শিখছি মেমোরিতে। সে যদি নতুন কিছু দেয় তো ভালো। আর ইন্টারফেসিং এর কথাও সে বলতে পারে। লেট আস ওয়েট। আমি তো ধরো এই সপ্তাহ পরে আমি আর ক্লাস নিতে পারবো না তোমাদেরকে। এর পরের সপ্তাহে তো তোমরা পরীক্ষাই দিবা। আর এই শুক্রবার কিন্তু পরীক্ষা আছে, তা কিন্তু ভুলবা না। হ্যাঁ, 19 তারিখ। তাহলে এখানে কিওয়ার্ড কি কি? মেমোরি ম্যানেজমেন্ট যদি আমি জিজ্ঞাসা করি, বাংলায় তো লেখলে হবে না, তাহলে কি কি লেখবা একজনে বলতে পারো? জি স্যার। মেমোরি বলবা যে it is the process and allocating main memory processes ম্যানেজ করবে এন্ড হচ্ছে প্রসেসটা বোঝো তো, প্রসেসটা বোঝো তো। প্রসেসটা কিন্তু কোনো সাবজেক্ট না, প্রসেসটা কিন্তু কোনো নাউনও না। মানে কেমন করে মেমোরিটাকে ম্যানেজ করো, ওইটা ওই জন্যই বলছে এটা প্রসেস। মানে ভাত রান্না করার প্রসেস কি বলো তো, কেউ বলতে পারবা? স্যার কোন কোন উপায়ে, মানে কোন কোন ইনস্ট্রুমেন্ট নিয়ে হবে, চাল দিতে হবে, মতো পানি দিতে হবে, তারপর নির্দিষ্ট সময় জাল। রাইট রাইট। এই হোল জিনিসটাকে আমরা বলি একটা প্রসেস। যতক্ষণ তাহলে চাল থেকে একদম রাইসটা বয়েল হওয়া পর্যন্ত
যা যা হয় ওই টোটালটাই প্রসেস। তাহলে এখানে মেমোরি ম্যানেজমেন্ট হয়েছে প্রসেস অফ অ্যালোকেটিং মেমোরি। তোমার কাছে 1 মেগাবাইট মেমোরি থাকতে পারে, কিন্তু সেটা তুমি অ্যালোকেট করবা। কাকে অ্যালোকেট করবা? অ্যালোকেট বুঝো? ওই কাজের বিনিময়ে খাদ্য নির্ধারিত করে দেওয়া। হ্যাঁ, বিতাড়িত করে দাও। ভেরি গুড, বিতাড়িত। কিন্তু কাকে দিবা? তোমার আসল জিনিসটা তো আছে মাইক্রো প্রসেসর, একটাই আছে। কিন্তু আসলে মাইক্রো প্রসেসর একটা ডিভাইস থাকলেও আমরা যখন প্রোগ্রাম করি তখন ওইটার মধ্যে নানা রকমের প্রোগ্রাম থাকতে পারে, কিছু প্রোগ্রাম এবং সাব প্রোগ্রাম থাকতে পারে। তা তো তোমরা জানো মনে হয়, প্রোগ্রামিং সাবজেক্টটা পড়তেছো। ওই সাব প্রোগ্রাম গুলা যখন রান হয় তখন একটা একটা নতুন প্রসেস ক্রিয়েট করে। আবার এক একটা প্রসেসের জন্য মেমোরি তোমার অ্যালোকেট করে দিতে হয়। তোমার আছে যদি 1 কিলোবাইট মেমোরি থাকে আর একাধিক প্রসেস থাকে, দুইটাও থাকে, তাহলে 2 ভাগ করে দিতে হবে না? আর 3টা থাকলে 3 ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ করে দিলে প্যারালাল প্রসেসিংটা সম্ভব হবে। আর যদি সেটা না দাও তাহলে সিকুয়েন্সিয়াল হবে, একটা প্রসেস হবে, মেমোরি ইউজ করবে, ও যখন শেষ হয়ে যাবে এন্ড অফ প্রসেস, তারপরে আবার সেকেন্ড প্রসেসে যাবে, এরপরে আবার আরেকটায় যাবে। তাহলে তোমাদের যদি আমি একটু ফেস টু ফেস নিতে পারতাম তাহলে মনে একটু ড্রয়িং করে দেখাতে পারতাম। এখন সেটা আমার পক্ষে এখানে একটু কঠিন হয়ে যাচ্ছে। দেখি এরপরে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ একটু টেকনিক বাড়াতে পারি কিনা। এই গেল। আর ম্যানেজিং, তাহলে অ্যালোকেটিং একটা জিনিস গেল। আর একটা কি বলছে ভার্ব দেখো তো? ম্যানেজিং দ্য মেমোরি এন্ড ম্যানেজিং দি স্পেস, মেমোরি স্পেস। এই দুইটা শব্দ, এই দুইটাই কি আমরা এক কথায় বলি মেমোরি ম্যানেজমেন্ট। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখন কি কি এই মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে মেইন টাস্ক কি কি, আর মেইন গোলটা, সরি টাস্ক না, এই কেন এই কাজটা করি, গোলটা কি? অবজেক্টিভস বলি নাই কিন্তু আমি। অবজেক্টিভস আর গোলের মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝো? অবজেক্টিভস আবার দুই রকমের হয়, জেনারেল অবজেক্টিভস হয়, আবার স্পেসিফিক অবজেক্টিভস হয়। স্পেসিফিক অবজেক্টিভস হচ্ছে একদম নির্দিষ্ট কোনো কিছু করা, সেটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভস। যেমন আমি এই টপিকটা তোমাদেরকে পড়াচ্ছি, এই টপিকটার স্পেসিফিক অবজেক্টিভসটা হয়েছে এই যে এখানে ছিল, অ্যাপ্লাই নলেজ অফ মেমোরি ম্যানেজমেন্ট, ভার্চুয়াল মেমোরি ইন্টারফেসিং টেকনিক ইন ডিজাইনিং মাইক্রোপ্রসেসর বেস সিস্টেমস। এটা একটা লার্নিং আউটকামস, এটা অবজেক্টিভস ঠিক না। এটা ধরতে পারো কাছাকাছি একটা জেনারেল অবজেক্টিভস এর মতো, অথবা গোলের কাছাকাছিও বলতে পারো। এরকম নানা রকম টার্ম ব্যবহার করা হয়। অবজেক্টিভস ভেরি স্পেসিফিক, নির্দিষ্ট কিছু কাজ কেন করা হয় সেই কারণে। তোমরা এই যে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, এটার অবজেক্টিভস অনেক কিছুই আছে, মেইন গোলটা কি তা কি বলবা? স্যার মেইন গোল হচ্ছে আফটার কমপ্লিটিং আওয়ার বিএসসি ইঞ্জিনিয়ারিং যে আমরা কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, আর হচ্ছে কেউ হচ্ছে ওয়েব ডেভেলপার বা যেটাই হোক, এটা হচ্ছে মেইন গোল। আর এটার জন্য যে ছোট ছোট আমরা যে স্টেপগুলো নিচ্ছি সেগুলাই হচ্ছে অবজেক্টিভ। রাইট রাইট, ঠিক আছে। আর গোলের ক্ষেত্রে তোমরা শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে না, তোমরা ভালো মানুষও হবা, তাই না? এটাও আমাদের কারিকুলামের মধ্যে আছে। ভালো মানুষ হবা। পড়ায় না স্যার, ভালো মানুষ হওয়া কি স্যার পড়ায়? এইটা একটা কথা, কঠিন কথা বলছো। স্যার কেমনে পরীক্ষায় পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, সেগুলো না পড়ায় স্যার? না, তোমাদের অনেকগুলা তোমাদের সব সাবজেক্টগুলো দেখবা, তার মধ্যে কিছু সাবজেক্ট আছে ওইটা ওরিয়েন্ট করা ভালো। স্যার সব সাবজেক্টের শেষ হচ্ছে স্যার পরীক্ষা হয় স্যার। তোমাদের একটা সেটাই পরীক্ষা হোক, কিন্তু রিয়ালিটিটা হচ্ছে যাতে তোমরা ওর মধ্যে বিহেভিয়ারে চেঞ্জ আসে, তোমাদের অ্যাটিটিউডে চেঞ্জ আসে। এরকম কিছু সাবজেক্ট আছে, ওই সাবজেক্টটা মিসিং দেখতে পাচ্ছি। একটা ইঞ্জিনিয়ারিং এথিক্স নামে একটা সাবজেক্ট আছে। স্যার এথিক্স তো ছিল স্যার, যদি এরকম হইতো এক্সামের সোশ্যাল রেসপন্সিবিলিটিস এই কোর্সটা আমাদের ছিল। স্যার কোর্সের পরে যদি এরকম হইতো যে কোনো এক্সাম নাই, স্ট্রেস এইখানে আউটকাম বেসড হইতো, তাহলে অন্যরকম হইতো অর্থ স্যার। ও না, এক্সামেও দিয়েও তোমরা, এক্সাম আবার ওই রকম এক্সাম হয় যে সেইটা হলো তোমাদের ওই এক্সামটা
এক্সামের মতো হবে না, অন্য এক্সাম অন্য হয়, সেটা যে রিটেন হইতে হবে এমন না, সেটা তোমাদের অবজারভেশনও করতে পারি আমরা। তোমাদের একটা কাজ দিলাম, প্রজেক্ট দিলাম, যেমন তোমাদের ফাইনাল ইয়ার প্রজেক্ট করছো, এই প্রজেক্টটা করার সময় কি ডিসিপ্লিন মেনটেন করো, কি রকম টিম ওয়ার্ক করো, কি রকম পরিবেশ বান্ধব কাজ করো, এগুলো অবজার্ভ করা যায়। সেটা ফাইনাল ইয়ার একেবারে পরীক্ষা কাগজে কলমে লেখাও লাগে না। যাই হোক, সেটা নানাভাবেই তোমরা হও, তাহলে ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি একটা গুড হিউম্যান বিইং হবা, সোশ্যাল ওয়ার্কার হবা, রেসপন্সিবল পারসন হবা। এবং আর একটা অবজেক্টিভ আছে, আরো একটা গোল আছে, সেটা তোমরা তোমাদের নিজের এবং পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিবা, মানে আর্থিক সাপোর্টটাও দিতে পারবা, এটাও একটা গোল আছে। তাহলে এমন জিনিস তোমাদের শিখতে হবে। তোমাদের আমরা হিউম্যান, আমরা সবাই হিউম্যান, আমরা বলি হিউম্যানটাকে যদি আমরা কনভার্ট করতে পারি, কনভার্ট মানে ইন দেয়ার টার্ম যে আমরা ভালো মানুষ হচ্ছি এবং একের সাথে আমরা ফ্যামিলি মেনটেন করতে পারছি, ওই আর্নিংটা হচ্ছে করতে পারছি, তাহলে আমরা এটা প্রোডাক্টিভ একটা অ্যাসেট হিসাবে বা রিসোর্স হিসাবে আমরা কনভার্ট হলাম। না হলে শুধুই মানুষ হব কিন্তু রিসোর্স হব না। তো সেইটা হলো আমাদের মেইন গোল। আচ্ছা, এখন মেমোরি ম্যানেজমেন্টের গোলটা আমরা এখানে 4টা লিখেছি বলে না, মাল্টি প্রোগ্রামিং, allowing multiple programs to run simultaneously, এটা আমি একটু আগেও বলেছিলাম। সিমুলটেনিয়াসলি আমার মনে পড়ে, আমি যখন ইউনিভার্সিটি অফ বার্মিংহামে মাইক্রো প্যারালেল প্রসেসিং পড়াচ্ছিল আমার প্রফেসর, তখন ছাত্রদের হাতে এক একটা বেলুন দিয়েছিল। মনে করো তোমরা 20 জন স্টুডেন্ট আছো, 20টা বেলুন দিয়েছে, বলে বেলুন ফুটাও তো। তা আমরা সিকুয়েন্সিয়ালি ফুটেই গেছি, একজন সিরিয়ালি দিয়ে ফুটে, এরপরে আবার আরেক সেট বেলুন দিয়ে আমাদেরকে এবার তোমরা মানে এট এ টাইমে সবাই বেলুন ফুটাবা। তারপরে তাও ফুটালাম, এখন প্রফেসর বলল, এই যে প্রথমটা ফুটাইলা এটা সময় বেশি লাগছে নাকি দ্বিতীয়টা বেশি লাগছে? সবগুলা বেশি, মানে 20টা বেলুন ফুটাইতে তো 20 সেকেন্ড লাগলেও লাগতে পারে সিকুয়েন্সিয়ালি। আর যদি 20 জনে 20টা ফুটায় তাহলে কয়েক সেকেন্ড লাগতে পারে? একটা যদি 1 সেকেন্ড লাগে, তাহলে 20 জনে যদি 20টা ফেলায় ফুটায় তাহলে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আর যদি সিকুয়েন্সিয়ালি বেলুন ফুটাও, 20 জনেই ফুটাইছো কিন্তু একজনের পর আরেকজনে ফুটাইছে, একজনের পর আরেকজনে ফুটাইছে, তাহলে কয় সেকেন্ড? এটা তো আরো সহজ অ্যান্সার, তাহলে তো 20 সেকেন্ড, তাই না? এই যে আবার থেমে গেছে, শুনতে পাচ্ছ? কারণটা কি? তাহলে কি আমি ডিসকানেক্ট হয়ে গেলাম? তোমরা কেউ হ্যালো? ও, তাহলে আনমিউট করে বলো। তাহলে 20 সেকেন্ড লাগবে না যদি এক একজনের পর আরেকজনের শিখাও 1 মিনিট লাগে, 20 সেকেন্ড। ঠিক এরকমের প্রোগ্রাম গুলো এখন আধুনিক যে মাইক্রো প্রসেসর গুলো আছে, ওগুলা মাল্টিপল প্রসেস বা প্রোগ্রাম একসাথে করতে পারে। সেই জন্য একটাই যে মেমোরি রিসোর্সটা থাকে, আমরা ওটাকে কিন্তু রিসোর্স বলি, সেই রিসোর্সটাকেও আমরা এরকমের ম্যানেজ করতে হয় যাতে করে মাল্টিপল প্রোগ্রামস সিমুলটেনিয়াসলি রান করতে পারে। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার? আনমিউট করো, আনমিউট করো। ইয়েস স্যার। ভেরি গুড। এবার প্রোটেকশনে যাও। প্রোটেকশন আর একটা গোল হচ্ছে প্রোটেকশন। কি প্রোটেকশন? প্রিভেন্টিং ওয়ান প্রসেস ফ্রম করাপ্টিং অ্যানাদারস মেমোরি। হ্যাঁ, যদি কোন একটা প্রসেস একটা মেমোরিকে করাপ্ট করে ফেলে, করাপ্ট মানে একেবারে ধ্বংস করা না, কিন্তু মিসম্যাচ হয়ে গেছে কোনোভাবে, ডাটা যেখানে রাখা ছিল এলোপাতাড়ি হয়ে গেছে, বা একটা অ্যাড্রেস বিট কোনোভাবে নষ্ট হয়ে গেছে, তাহলে দেখা যাচ্ছে পুরো মেমোরিটাই ইউজলেস হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে যে এই করাপ্টেড হয়ে যাবে সেই শুধু এফেক্টেড হবে, আর অন্যান্য প্রোগ্রামগুলো একদম যথারীতি চলমান থাকবে। এইটাকে ওর নাম দিয়েছে, গোল নাম দিয়েছে প্রোটেকশন, টু প্রটেক্ট processes from any corrupted process.
প্রোটেকশন। আরেকটা গোল হচ্ছে রিলোকেশন, মুভিং এ প্রসেস টু ডিফারেন্ট এরিয়াস অফ মেমোরি অ্যাভেইলেবিলিটি দেখে। আরেকটা হচ্ছে শেয়ারিং, অ্যালাউইং প্রসেসেস টু শেয়ার মেমোরি সেফলি, মেমোরি শেয়ারিং। এই একই মডিউল কিন্তু মেমোরি ম্যানেজমেন্ট করে সেটা তুমি বিভিন্ন প্রসেসের সাথে শেয়ার করে দেবে। তাই এই চারটা গোল আমি যদি জিজ্ঞাসা করি হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই মেমোরি ম্যানেজমেন্ট এন্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট গোলস, তাহলে তোমরা যেন অ্যান্সার করতে পারো। নেক্সট স্লাইড দেখো। কমন টেকনিক, এই ম্যানেজ করতে গেলে কি কি টেকনিক ইউজ করা হয়? কমন টেকনিক, আমরা কিন্তু ম্যানেজের ডেফিনিশনটা শিখছি, তারপরে অবজেক্টিভটা শিখলাম, এখন টেকনিকটা কি। এখানে দেখো এই স্লাইডে আমরা 5টা টেকনিক দেখাচ্ছি, 5টা। তোমরা একটু পড়বা 5টা টেকনিক। আমি একটা গ্লাস পানি খেয়ে নেই, তোমরা একটু 5টা টেকনিক একটু নোট করো, শুধু নামগুলি। স্যার শুধু কি নামগুলো জানতে চাচ্ছিলেন স্যার? So hello. So okay, I'm back. So first technique we call it paging. So what is paging? বইয়ের পাতা দেখো না তোমরা সবাই দেখছো, এটা বইতে অনেকগুলো পাতা থাকে না, ঠিক divides memory into fixed size blocks. মনে করো 100 মেগাবাইট 100 কিলোবাইট আছে, তাহলে তুমি ইচ্ছা করলে 100 কিলোবাইটকে 10টা ব্লকে যদি ভাগ করো, প্রত্যেকটা ব্লক 10 কিলোবাইট হবে এবং ফিক্সড, কোনো ভেরিয়েবল হবে না। 10 কিলোবাইট এক ব্লক, 10 কিলোবাইট আরেক ব্লক, 10 কিলো এরকম হবে। এইটাকে আমরা বলি পেজ এন্ড ফ্রেমস। লজিক্যাল অ্যাড্রেস ইজ স্প্লিট ইনটু এ পেজ নাম্বার এন্ড অ্যান অফসেট। এখন ওই যে যদি আমরা ভাগ করি, বিভিন্ন ব্লকে ভাগ করলাম, কিন্তু তার একটা অ্যাড্রেসিং লাগবে না? সেই অ্যাড্রেসিংটা আবার দুইটা পার্ট থাকে, একটা থাকে পেজ নাম্বার, মানে করো ব্লক ভাগ করলাম ব্লক 0, ব্লক 1, ব্লক 2, ব্লক 9 পর্যন্ত, তাহলে 10টা ভাগ হয়ে যাবে না? 10টা পেজ 0 to 9। এখন ওই পেজের মধ্যে যে আবার মেমোরি আছে সেটাকে অফসেট বলি। তাহলে 0 ওইটার সাথে এটা যোগ হবে, অফসেট হবে এরকমের। হুইচ দি হার্ডওয়্যার ইউজেস টু ফাইন্ড দি করেসপন্ডিং ফিজিক্যাল ফ্রেম, এটা হচ্ছে পেজিং। এরপরে আছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, আরেকটা টেকনিক। সেটার ক্ষেত্রে আমাদের আনইউজড স্পেস যেগুলি থাকে উইদিন আ ফ্রেম,
হ্যাঁ, ওই যে পেজিং হলো, ওর মধ্যে আনইউজড স্পেস থাকতে পারে। সব প্রসেস তো সমান মেমোরি ব্লক বা সাইজ লাগে না। সেক্ষেত্রে আনইউজ যেগুলা থাকে সেইগুলাকে নিয়ে আবার আরেকটা এরিয়া তৈরি করে that is allocated to a process but not used. আচ্ছা, unused space internal fragmentation হচ্ছে unused space within a frame that is allocated to a process. হ্যাঁ, তাহলে কিন্তু ওই যে এটা করে, কিন্তু যেটা ইউজ হবে ওটাকে কিন্তু অ্যালোকেট করে না, শুধুমাত্র যেখানের যেটুকু আনইউজ হচ্ছে সেইটা মিলে আমরা আরেকটা ব্লকের মতো বানাই, সেটাকে আমরা বলি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আর এটা হচ্ছে সেগমেন্টেশন, সিম্পলি ডিভাইড মেমোরি ইনটু ভেরিয়েবল সাইজ। তাহলে পেজিং এর সাথে সেগমেন্টেশনের ডিফারেন্সটা একটু খেয়াল করিও। পেজিং এ একদম ফিক্স সাইজ ব্লক তৈরি করে, আর সেগমেন্টেশনে ভেরিয়েবল সাইজ লজিক্যাল ব্লকস করে। এটাকে সেগমেন্ট বলা হয় বেসড অন আ প্রোগ্রাম স্ট্রাকচারস। তারপরে ফোর্থ হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, আনইউজড স্পেস বিটুইন সেগমেন্টস দ্যাট ইজ টু স্মল টু বি অ্যালোকেটেড। সেইটাকে একেবারে ছোট ছোট কিছু স্পেস থাকলে সেগুলো মিলাই দিলে আবার আরেকটা ব্লক সেগমেন্টের মতো তৈরি করে, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বলে। আর আরেকটা টেকনিক আছে এইগুলার কম্বাইন, এই যে সেগমেন্টেশন এবং পেজিং এর কম্বাইন আরেকটা করে, সাম সিস্টেমস কম্বাইন বোথ টেকনিক্স, সেটাকে আমরা বলি কম্বাইন পেজিং এন্ড সেগমেন্টেশন। আর এটা কোনো কোশ্চেন আছে তোমাদের এখানে? আর পেজিং এন্ড সেগমেন্টেশন সম্পর্কে বললেন আপনি, হ্যাঁ, পেজিং এর ক্ষেত্রে বললেন যে ফিক্স সাইজ ব্লক এন্ড হচ্ছে সেগমেন্টেশনের হচ্ছে ভেরিয়েবল সাইজ লজিক্যাল ব্লক। ফিক্স সাইজ ব্লক বলতে আসলে কি বোঝাতে যাচ্ছেন স্যার, যদি একটু বলতেন। ফিক্স সাইজ ব্লক একটু আগে তোমরা মনে স্কিপ করেছো। একটা মেমোরি মনে করো একটা চিপ আছে, মেমোরি চিপে 1 কিলোবাইট আছে, জি 1 কিলোবাইট। না, আমি তখন एग्जांपलটা দিছিলাম 100 কিলোবাইটের। কি তাহলে তুমি যদি 10টা পেজ করো তাহলে 10 ভাগের 1 ভাগ হচ্ছে 10 কিলোবাইট। এটা ফিক্স সাইজ, সবগুলাই 10 10 10 করে হবে, এটা সাইজটা ভেরিয়েবল হবে না। আর সেগমেন্টেশনের ক্ষেত্রে সেটা হবে ভেরিয়েবল। সেগমেন্টে আছে মানে ডিভাইড থাকবে। এটা প্রসেস, ছোট প্রসেস হইলে তাকে ওই ছোট ব্লকটা অ্যাসাইন করবা, আর বড় প্রসেস হইলে বড় প্রসেস অ্যাসাইন করবা। এখন কোন কোন এই সিস্টেমে শুধুমাত্র পেজিং হয়, কোন সিস্টেমে শুধুমাত্র সেগমেন্টেশন হয়, আবার কোন সিস্টেমে হতে পারে দুইটাই কম্বাইন হতে পারে। এইটুকু মনে রাখলেই হবে। আর একটা কথা তোমাদেরকে বলি, এটা একটু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। এই কাজগুলি আসলে তোমরা যারা ইঞ্জিনিয়ার হবা, এটা সাধারণত যারা ডস লেখে, এমএস ডস অথবা একেবারে অপারেটিং সিস্টেম লেভেলে তোমাদের একটা কোর্স আছে সম্ভবত ফাইনাল ইয়ারে বা যায় পড়বা অপারেটিং সিস্টেম, ওইটার মধ্যে কিভাবে পেজিং গুলো ম্যানেজ করা হয়, মেমোরি ম্যানেজমেন্ট করা হয়, ওখানে আসবে। এখন শুধু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে তোমাদের হলেই হবে, এই ভোকাবুলারি গুলো জানো, ইউ আন্ডারস্ট্যান্ড, তাহলেই আমার মনে যে হয়ে যাবে। রিয়াল কিভাবে এটা করে সেটা ওই তোমাদের অপারেটিং সিস্টেম এটা করতে পারবে না। আর কিছু আছে হার্ডওয়্যারের ওয়্যারিং টোয়ারিংও আছে, হার্ডওয়্যার লেভেলে ওয়্যারিং, সেটা দেখো তোমাদের কম্পিউটার আর্কিটেকচার যখন পড়তেছো ওখানে কতখানি ইনসাইডে যায় সেটা একটু তোমরা দেখে নিও। তাহলে আমি নেক্সট স্লাইডে যাই, ভার্চুয়াল মেমোরি আসে। তাহলে ভার্চুয়াল নাম থেকেই তো বুঝো যে আসলে মেমোরি নাই, কিন্তু কম্পিউটার আর্কিটেকচার বা অথবা তোমার প্রসেসর মনে করবে যে মেমোরি আছে। এখন ভার্চুয়াল মেমোরি is a storage management technique that allows a program to execute even if it is not entirely in main memory. তার মানে মেইন মেমোরিতেই মনে করবে যে মেইন মেমোরির মধ্যেই আছে, আসলে ডাটা যখন রিয়েলি আনতে যাবে তখন মেইন মেমোরি থেকে নিবে না, সে তার বাইরে অন্য চিপস থেকে নিবে, কিন্তু সেটা প্রসেস টেরই পাবে না যে ও অন্য থেকে নিছে, ও মনে করবে একই রকমের, কোনো আলাদা ওর জন্য এফোর্ট দিতে হবে না। এই রকমের অবস্থায় এটাকে আমরা বলি ভার্চুয়াল মেমোরি।
তাহলে ইট ইজ এ স্টোরেজ ম্যানেজমেন্ট টেকনিক। আগেরটা বলছিলাম কিন্তু ম্যানেজমেন্ট টেকনিক। এই যে প্রথমটা কি বলছিলাম, মেমোরি ম্যানেজমেন্ট যখন বলছি, এই যে মেমোরি ম্যানেজমেন্ট যখন বলছিলাম, তাহলে ম্যানেজিং মেমোরি। আর এটা হচ্ছে তোমার ভার্চুয়াল মেমোরি। It is a storage management technique that allows a program to execute even if it is not entirely the main memory. It creates the abstraction of a large uniform memory for each process regardless of the amount of physical RAM. যদি ফিজিক্যাল র্যাম যা আছে তার চেয়েও যদি বেশি লাগে তখন এক্সটার্নাল অন্য চিপ থেকেও মেমোরি নিতে পারে, কিন্তু তোমার প্রসেসর মনে করবে যে ওই ফিজিক্যাল র্যামের মধ্যেই সবকিছু আছে, ওইভাবেই এক্সিকিউট হবে। দ্যাট ইজ ভার্চুয়াল মেমোরি টেকনিক। কি কনসেপ্টটা হয়েছে, ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস থাকবে, লজিক্যাল ভিউ অফ হাউ এ প্রসেস ইজ স্টোরড ইন মেমোরি, ইট ক্যান বি মাচ লার্জার দ্যান ফিজিক্যাল মেমোরি। আরেকটা কনসেপ্ট কি, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট এমএমইউ আলাদা চিপ থাকে, সেইটার মাধ্যমে মেমোরি অ্যাক্সেস করে। এখানে ওই যে তোমার মাইক্রো প্রসেসরের তেমন বেগ পেতে হয় না, এই এমএমইউ ইউনিটটা ম্যানেজ করে এই যে ভার্চুয়াল মেমোরি থেকে ডাটা নেওয়া, অর্থাৎ ফিজিক্যাল মেমোরির বাইরে থেকে ডাটা নেওয়া বা লেখা, রিড করা বা রাইট করা, সেটা এই মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট ম্যানেজ করে। একটা আছে ডিমান্ড পেজিং, a system that loads pages from secondary storage, not main, into memory only when they are needed during program execution. This is a common implementation of virtual memory. এই হচ্ছে তিনটা কি কনসেপ্ট থাকে ভার্চুয়াল মেমোরির ক্ষেত্রে। ভার্চুয়াল মেমোরি আরো আছে কি কনসেপ্ট, পেজ ফল্ট, an interrupt that occurs when a process attempts to access a page that is not in physical memory. This triggers the operating systems to load the required page from disk. দেখো এটাও একটা টেকনিক, যে যখনই প্রোগ্রাম রান করতে করতে দেখে এক সময় নিজের ডাটা শেষ হয়ে গেছে, মানে মেমোরি, ফিজিক্যাল মেমোরি শেষ। ফিজিক্যাল মেমোরি তো বুঝো, যেটা তোমরা ওই যে কম্পিউটার সিস্টেমে যেটা রিয়াল মেমোরি থাকে, ফিজিক্যাল মেমোরি শেষ হলে তখন হয় কি, তখন অটোমেটিক্যালি একটা ইন্টারাপ্ট ট্রিগার করে। অপারেটিং সিস্টেম ওরকম প্রোগ্রাম করা থাকে অপারেটিং সিস্টেমে, সেইটা ট্রিগার করলে তখন ইট লোডস দি রিকোয়ার্ড পেজ ফ্রম এ ডিস্ক। ডিস্ক মানে কিন্তু মেমোরি না, এখানে ডিস্ক মানে ওই যে হার্ড ডিস্ক বলো, এক্সটার্নাল ডিস্ক, সেগুলো থেকে কিছু স্পেস নিয়ে দেখায় প্রসেসরকে যে হ্যাঁ মেমোরি কোনো অভাব নাই, মেমোরি আছে। তাহলে এটা সিস্টেমটা কি, এই সিস্টেমে যদি মেমোরি অ্যালোকেট করি তখন আমরা বলি এটাকে পেজ ফল্ট ইন্টারাপ্ট সিস্টেম। আরেকটা সিস্টেম আছে পেজ রিপ্লেসমেন্ট, when a page fault occurs and all memory frames are occupied, operating system must choose a page to remove. হ্যাঁ, তখন দেখা যাচ্ছে কোনো উপায় নাই, তখন পেজ রিমুভ, কোনো জায়গা থেকে দেখে যেটা ব্যবহার তেমন হচ্ছে না, আছে প্রসেস কিন্তু ব্যবহার হচ্ছে না, সেটাকে একদম ডিলিট করে দেয়, মুভ করে দেয়, টু মেক রুম ফর আ নিউ পেজ। থ্রাশিং আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে স্টেট where the system spends more time paging than executing process due to high page fault rate. এটাকে থ্রাশিং বলি আমরা, where the system spends more time paging, more time পেজ করতে অনেক টাইম নেয় আবার টাইম নেয়, কারণ এই ম্যানেজমেন্ট করাও টাইম নেয়। এই জিনিসটাকে আমরা প্রসেসটাকে বলি থ্রাশিং। তাহলে এইগুলা কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা তোমরা হবাই, এই টার্মগুলো তোমাদের জন্য খুবই জরুরি। তোমরা যদি একদম লো লেভেল প্রোগ্রাম করো অথবা অপারেটিং সিস্টেম লেভেলে কাজ করো, তখন এই সিস্টেমগুলো তোমাদের ম্যানেজ করতে হবে, বুঝতে হবে। নেক্সট স্লাইডে যাই আমি। এখন
ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস এনসিস অ্যাপ্লিকেশনস। এইটা তোমাদের কাছে আমি ছেড়ে দেব, তোমরা একটু গুগলিং করে আমাকে একটু এই টপিকটা একটু করে দিবা। ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস ডিএমএ, এটা খুবই বহুল পরিচিত একটা টার্ম, এনসিস অ্যাপ্লিকেশনস। তোমরা একটু গুগলিং করতে পারবা এখনই এই মুহূর্তে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, তাহলে কি আসে একটু দেখো তো। এআই আছে না তোমাদের কাছে? এআই হ্যালো স্যার। হ্যাঁ স্যার এখানে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস বলতে যেটা বোঝাচ্ছে একটা কম্পিউটার, স্যার এখানে বলতেছে a computer system feature that allows peripheral device such as disk device and network cards to transfer data directly and for main memory like RAM without involving the central processing unit for each database. তাহলে এটা একটা স্পিড আপ করার জন্য, কম্পিউটারে স্পিড আপ করার জন্য মেমোরিটাকে অনেক কিছু বাইপাস, প্রসেসটাকে বাইপাস করে তারপরে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস করে এই টেকনিকটা। দেখি আমি দেখি স্যার আমি একটু বলবো। হ্যাঁ বলো, তুমি কিছু নতুন কিছু পাইছো কিনা, না হলে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস হলো এমন একটি আসলে বিশেষ পদ্ধতি যার মাধ্যমে ইনপুট বা আউটপুট ডিভাইস যেমন হার্ড ডিস্ক, সাউন্ড কার্ড বা নেটওয়ার্ক কার্ড এগুলো হচ্ছে সিপিইউ কে ব্যস্ত না করে সরাসরি মেমোরির সাথে ডেটা এক্সচেঞ্জ করতে পারে। আচ্ছা, তাহলে ইনপুট আউটপুটের ডাটাগুলো ওই ডিএম এর মধ্যে রাখে, সম্ভবত ওখান থেকে সিপিইউ নিয়ে নেয়। জি সেরকম কিছু হবে। আর কেউ কিছু বলবা? এখন আমি যদি তোমাদের একটা শর্ট নোট লিখতে বলি ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস এর উপরে, তাহলে কি তোমরা পারবা? এরকম দুই একটা টার্ম দিলাম, ডাইরেক্ট মেমোরি, পেজিং, হ্যাঁ পেজিং, তারপরে বললাম ভার্চুয়াল মেমোরি, এর উপরে আমি শর্ট নোট লিখতে বলবো ABC দিয়া বা 1 2 3 দিয়া, এরকম কোশ্চেন আমি করতে পারি। দেখো এখানে তো আমার এখানে একটা সুন্দর পিকচারও আসছে ডিএম এর উপরে। ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস ইজ আ টেকনোলজি allowing peripheral devices দেখা যায় না স্যার আপনার directly to and from main memory without CPU। হাই হাই হাই, এবার হ্যাঁ, তার মানে সিপিইউ কে টাচই করবে না, হ্যাঁ সিপিইউর মধ্যে মানে যাবেই না। অর্থাৎ ওই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে না, এএলইউ, তোমরা এএল করছো না, এই যে অ্যাকুমুলেটর, লো বাইট, হাই ইন আউট করলা না, হ্যাঁ ওই রকমের মেমোরি সিপিইউর মধ্যে যাবে না। ওই টেকনিকটার মধ্যে সরাসরি কোথায় যাবে, ডাটা ডাইরেক্টলি টু এন্ড ফ্রম মেইন মেমোরি উইথাউট সিপিইউ। আচ্ছা, allowing peripheral devices to transfer data। তার মানে এমন একটা উদাহরণ দেও তো, আমরা যে পেন ড্রাইভ ঢুকাই সেখান থেকে ডেটা যখন হার্ড ড্রাইভে নেই তখন সেটা কি সিপিইউ হয়ে যায় নাকি এই ডিএমএ টেকনিকে যায়? স্যার ডেটাটা তো হচ্ছে হার্ড ডিস্ক থেকে মূলত হচ্ছে র‍্যাম দিয়ে যায়। যদি মনে করো হার্ড ডিস্ক থেকে আমি পেন ড্রাইভে নিয়ে এক জায়গায় প্রেজেন্টেশন আছে সেখানে নিয়ে যাব পকেটে করে, তখন সেই কপিটা তুমি হার্ড ডিস্ক থেকে কপি দিলা আর পেন ড্রাইভে আসে গেল, একটু সেকেন্ডের মধ্যে চলে আসে। তুমি কি মনে করো এটা সব হার্ড ডিস্ক থেকে ওই যে সিপিইউ তে রিড করে, তারপরে সিপিইউ আবার পেন ড্রাইভে রিড করে সিপিইউ হয়ে যায়? এটা কি মনে করো? সবাই কি একমত? আমি মোটামুটি নিশ্চিত এই ধরনের অপারেশনের ক্ষেত্রে
সিপিইউতে যায় না। স্যার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। আমি বলছিলাম যে এই ধরনের যে অপারেশন, একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভে ডেটা নেওয়া, আবার হার্ড ড্রাইভ থেকে ইউএসবি ড্রাইভে নিলাম, এইটা মেমোরি সিপিইউতে যায় না। ডিএমএ টেকনোলজি ইউজ করে খুব দ্রুতই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে নেয়। সেই ইউএসবি পোর্টেবল ইউএসবি থেকে হার্ড ডিস্কে নেয়, অথবা হার্ড ডিস্ক থেকে ইউএসবি নেয়। এরকম ক্ষেত্রে এটা ডিএমএ টেকনিক ইউজ করে। এটা হয় কি, সিস্টেমের স্পিড বাড়ে। দেখো তুমি অনেক ডাটা, মেগাবাইট, কয়েক মেগাবাইট ডাটা কপি করবা, যদি সিপিইউতে ওই বাইট বাই বাইট ওয়ার্ড অনেক সময় লাগে। এত সময় তোমার আছে, সরাসরি চলে যাবে। কিন্তু মডার্ন টেকনিক হয়েছে যে আমি তোমাদের পড়াচ্ছি, এই যে স্লাইডগুলি আমি গুগল ড্রাইভে রাখছি। কারণ আমি যখনই একটু এডিট করি, সাথে সাথে চলে যায় গুগল ড্রাইভে। আমার যখন অন্য কম্পিউটারে ডাউনলোড করি, ওখান থেকে আমার চলে আসে। তোমরা কি মনে করো সিপিইউতে একদম চলে যায়? সিপিইউ হয়ে আসে? সিপিইউ হয়ে আসে না। এই সত্যটাগুলি এগুলি ওই বাইরে থেকে বাইরে থেকেই চলে যাবে। তবে কমান্ড গুলি আসে ওখানে, যে কোন লাইন থেকে কোন লাইনে যাবে। এটা অনেকটা বাইপাসের মতো। ঢাকা শহরে ট্রাফিক জ্যাম যদি তুমি বাইপাস করতে চাও, যে তোমরা ঢাকার নর্থ ঢাকা, উত্তর ঢাকা থেকে, মানে করো উত্তরা থেকে যাবা সেই গুলিস্তান, তখন যদি তুমি ঢাকার জ্যাম বাইপাস করতে চাও, তাহলে তুমি বেরিবাদ দিয়ে, বেরিবাদ ছিল তোমরা সবাই? জি স্যার চিনি। তাহলে এটাও একটা ডাইরেক্ট, তুমি এই রকমের ট্রাফিক এড়ানোর জন্য, স্পিড বাড়ানোর জন্য। আর এখানে লিখছে, তোমরা একটু এআইটা নিও, এআইটা নিয়ে দেখো, এখানে দিয়ে দিচ্ছে ছবিটা। আমি তোমাদেরকে এখন দেখাতেও পারি, আমার মনে হয় কপি করতে পারি। স্যার আপনার স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি না। আমি স্লাইড শেয়ারটা বন্ধ করে দিয়েছি। স্লাইড শেয়ারটা বন্ধ করে দিয়েছি। দেখো আমি আবার দেখাচ্ছি তাহলে তোমাদেরকে। হ্যাঁ, এক মিনিট। এখন তোমরা একটু আরেকটু বাসায় কাজ করবা। আমি স্লাইডটা শেয়ার করে দিচ্ছি একটু তোমাদের সাথে। হ্যাঁ, দেখো এখন দেখতে পাচ্ছ কিনা? না স্যার এখনো দেখা যাচ্ছে না। এখন মনে হয় দেখা যাইতে পারে। জি স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো ডান পাশের চিত্রটা একটু দেখো। তোমরা ডান পাশের চিত্রটায় কি দেখতে পাচ্ছ একটু বলো তো। স্যার সিপিইউ, বাস, অ্যাটাচ ডিভাইস, ডিএমএ কন্ট্রোলার, হ্যাঁ, মেমরি। এখন যদি
এই ডিএম এর কন্ট্রোলারের কাজটা হয়েছে এই যে অ্যাটাচ ডিভাইস, মানে এটা হলো আউট যেগুলা পেরিফেরাল ডিভাইসেস, সেটা কিবোর্ড হতে পারে অথবা ওই যে বললাম হার্ড ড্রাইভ, এটাও পেরিফেরাল ডিভাইস। আবার ইউএসবি পোর্ট, ইউএসবি চিপ, তোমরা যে ডাটা পকেটে নিয়ে যাও, অথবা পোর্টেবল ড্রাইভ, এরকম আরো নানা রকম ডিভাইস হতে পারে। এই ডাটাগুলাই দেখো, ডাটা অ্যারো দিয়ে দেখাও। এই ডিএমএ কন্ট্রোলার এমন একটা টেকনোলজি যে এই অ্যাটাচ ডিভাইসের ডেটাগুলি তুমি সিপিইউ তেও নিতে পারো, আবার সিপিইউ কে বাইপাস করে সরাসরি বাসের মাধ্যমে অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারো, সিপিইউ কে টাচই করবে না। এই টেকনোলজি। তাহলে আমি যদি তোমাদেরকে পরীক্ষায় এরকমের বলি যে রাইট আ শর্ট নোট অন দি ফলোইং টার্মস, তখন যদি মনে করি এটা দিই, তাহলে আমি তোমাদের এক্সপেক্ট করবো এরকম একটা ছবি দিয়ে দিবা, তারপরে এটার একটু ডেসক্রিপশন দিয়ে দেবা, শেষ। আমি মনে হয় এই পর্যন্তই আজকে রাখি। তোমরা কি মনে করো? আর মিডের পরে আমরা আবার ইন্টারফেসিং এ যাব, আর মাইক্রো কন্ট্রোলার পড়াবো, অ্যাডভান্স মাইক্রো প্রসেসরও দুই একটা এক্সাম্পল দিব। আর তোমরা তো তখন তোমরা আরো ডিটেইলস ভালো বুঝতে পারবা। স্যার আমাদের, জি স্যার সমস্যা নেই। তাহলে স্যার এখন তোমাদের কোশ্চেন যেটা জিজ্ঞেস করতে চাইছিলাম, কোশ্চেন ছিল স্যার হচ্ছে মিডের যে সিলেবাসটা, এটা হচ্ছে মডিউল 1 এবং মডিউল 2 এর আজকে যে পর্যন্ত পড়ালেন সেই পর্যন্তই কি? হ্যাঁ, সেই পর্যন্তই আমি কি করব। জি স্যার। 20 মার্কের এক্সাম হবে স্যার? 20 মার্কের। তার মানে তোমরা তো একটা ক্লাস টেস্ট 10 মার্কের দিছো। জি স্যার। ক্লাস টেস্টে যেটুকু তোমরা দেখেছো তার ঠিক দ্বিগুণ সময়। ক্লাস টেস্ট আমি 30 মিনিট সময় দিয়েছি, এখানে মিডিয়ামে 1 ঘন্টা সময় দেব, 1 আওয়ার ফুল। যদিও ক্লাস টেস্টে একটু বেশি দিয়েছি, সেটা তোমরা যেহেতু ফার্স্ট কুইজ নিছি ক্লাস টেস্ট, তাতে দেখলাম যে তোমরা লিখতেছো, নিজের থেকে লিখতেছো, সেজন্য আমি একটু ফ্লেক্সিবল ছিলাম। তো মিডে তোমরা 1 ঘন্টার বেশি সময় পাবাও না মনে হয়। স্লটের মধ্যে অন্য টিচার এসে যাবে, যেহেতু অন্য টিচারের ক্লাস থাকতে পারে বা অন্য পরীক্ষা থাকতে পারে। তো তোমরা 1 ঘন্টা সময়ের মধ্যে অ্যান্সার দিবা। আমি কোশ্চেন 3টাও করতে পারি, আবার 4টাও করতে পারি, অথবা এমনও হতে পারে যে 10-10 করে 2টা প্রশ্ন করব, প্রত্যেকটার মধ্যে এ বি সি এরকম দিবা, ছোট ছোট প্রশ্ন করব। স্যার কোনো অপশন থাকবে না? অপশন আমার মনে হয় যেটুকু পড়াইছি এর মধ্যে আর অপশন কি থাকবে। ভালো কথা মনে করছো, আমি অপশনের কথা চিন্তা করিনি। তবে অপশন তো না থাকলেই মনে হয় ভালো, সবার জন্যই ভালো। সেটা হলো তোমাদের ওই কোর্স লার্নিং আউটকামস, দেখো CL1 এবং CL2। এখন অপশন থাকলে দেখলে তোমরা এমন একটা অপশন বাদ দিলা, সেটা অবশ্যই শিখতে হবে। এজন্য আমার মনে হয় অপশন আমরা না দিই। আর বেশি তো কন্টেন্টও খুব বেশি একটা কভার হয় নাই, যা হয়েছে যেটা তোমরা সবই পড়বা এবং সবই যা কোশ্চেন করব সবই আনসার করবা। এখন যদি জিজ্ঞেস করো স্যার এটা কি মডিউল 2 কি শেষ, না মডিউল 2 আরো আছে এখনো? মডিউল 2 এর আমাদের, আমি যাই মডিউল 2 তে, দেখো মডিউল 2 তে আরো অনেক কিছু আছে। না, মডিউল 2 তে আর কিছু নেই। মডিউল 2 সবই শেষ। এই যে দেখো মেমোরি ম্যানেজমেন্টের ডেফিনিশন পড়াইছি, ভার্চুয়াল মেমোরি পড়াইছি, পেজিং পড়াইছি, তারপরে পেজিং কনসেপ্ট, বিভিন্ন কয় রকমের করা হয়, টেকনিক, স্ট্র্যাটেজি, মানে যা আছে এখানে মডিউল 2 তে তোমাদের সিলেবাসে এটুকু আমি সবই কভার করেছি। মডিউল 3টার ডিএমএ টা শুধু পড়াইছি, আর ইন্টারফেসিং টেকনিক এটা আমরা মিডের পরে পড়াবো। স্যার মডিউল 2 তো তার মানে নেই, ডিএমএ যেটা পড়ালেন এখন এটা তো এক্সামে থাকবে না? ও আচ্ছা, এই তুমি তো আগে কোশ্চেন বললা যে স্যার আজকে যে পর্যন্ত পড়াইছি, না সেইটা না, মডিউল 3 পর্যন্তই থাকবে। তবে মডিউল 3 আমি সব কমপ্লিট করি নাই, যেমন যেটুকু আমি মাত্র ডিএমএ পড়াইলাম, মডিউল 3 থেকে শুধু ডিএমএ টা করবা। জি। অ্যানসিস অ্যাপ্লিকেশন মানে কোন জায়গায় এই ডিএমএ টা ব্যবহার করা হয়, সেটা তো একটু আগে তোমরাই বললা যে ওই রকম কেসে। তবে তোমরা ওখান থেকে একটু নোট বাসায় তৈরি করিও, যাতে আরো একটু বেশি ওই এআই এর মাধ্যমে এনে টেনে একটু ভালো সুন্দরভাবে একটা নোট লিখতে পারো, শর্ট নোট।
ক্লিয়ার? তাহলে এমনও হতে পারে আমি শর্ট নোট দিয়ে দিলাম ওই মেমোরি ম্যানেজমেন্ট, তারপরে শর্ট নোট দিয়ে দিলাম ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস ডিএমএ, এরকম যদি দিয়ে দিই, হ্যাঁ, তাহলে তোমরা একটু ভালো করে একটু ওয়ার্ক করি। ওটা আগের ক্লাসেও আমি বলছিলাম, তোমরা কেউই করো নাই, এবার অন্তত পরীক্ষার জন্য হইলেও তোমরা একটু রেডি করিও। রেডি হইলো। ওকে স্যার। তাহলে মডিউল 3 পর্যন্ত থাকবে, তবে 3 সব না, 3 থেকে যেটুকু পড়াইছি ততটুকু। হ্যাঁ, যেই সাবজেক্ট। তাহলে আমি আর পোস্টিং দেব না, তোমরা সবাই নোট করে রাখো, ইনশাআল্লাহ শুক্রবার দেখা হবে তোমাদের মধ্যে। আর যারা এখানে ফিজিক্যাল মানে রেগুলার ব্যাচ আসো, তাদের বোধহয় বুধবারে একটা ক্লাস আছে ফেস টু ফেস, না আছে না এখানে কেউ? আল্লাহ, তাহলে আমার মনে হয় কি রেগুলার ব্যাচের কেউই নাই এখানে আমাদের সাথে? স্যার আসি স্যার। তো কিন্তু তোমরা তো ইন্টার্নশিপ করো। স্যার আমরা তো তাই তো আমি ভুলে গেছিলাম। তাহলে ক্লাস তো তোমাদের সাথে বুধবার দেখা হওয়ার দরকারই নাই। তোমরা তো এই মডিউল 1 সব সুন্দরভাবে সবাই পড়ছো, আর মডিউল 2 আর মডিউল 3, তাহলে আমরা পরীক্ষার্থীদের মধ্যে আর তাহলে ক্লাস আমি অনলাইনে তো নিয়েই নিলাম। জি স্যার। হ্যাঁ, তাহলে আমি তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করিও, ইনশাআল্লাহ। ভালো থাকো, আবার দেখা হবে শুক্রবার ইনশাআল্লাহ স্যার। ওকে স্যার। আর টেনশন করিও না, 20 মার্ক তো তোমরা, আমি এক্সপেক্ট করি যে তোমরা একটু নোট বানাও। এই বিশেষ করে নোটগুলা, এই যে শর্ট নোটের কথা তো অনেকটা বলে দেওয়ার মতোই, যে তোমরা এই রকমই কিছু আমি কোশ্চেন করব। স্যার ছোটখাটো ভুল হলে একটু পার্শিয়াল মার্কিং দেন স্যার। হ্যাঁ, তা দিব তোমাদের। তবে আমি চাই যে তোমরা ইঞ্জিনিয়ার হবা, তোমরা যেন সিএসসি ইঞ্জিনিয়ারদের যে ফান্ডামেন্টাল নলেজ গুলি সেগুলি থাকে। আর এটা তো একটা বেসিক কোর্স, বিশেষ করে কম্পিউটার সিস্টেমের মধ্যে তোমাদের তো আরো কম্পিউটার কোর্স অনেক আছে, কম্পিউটার আর্কিটেকচার একটা এখনই পড়তেছো, আর এটা মাইক্রোপ্রসেসরের কোর্স, সব মিলাইয়া আমার মনে হয় তোমরা সামনের দিকে আগাচ্ছ। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাও ভালো করতেছো, ওগুলো শিখছো, ওখান থেকেও কিন্তু কোশ্চেন আসবো। আর অ্যাসাইনমেন্টের কথা ভুলে যাবা না, ওই অ্যাসাইনমেন্ট থেকেও আমি হুবহু কোশ্চেন দিতে পারি। অ্যাসাইনমেন্টে যা যা দিয়েছি আমি হুবহু কোশ্চেন হয়তো করে বসতে পারি, যে ওইগুলাই তোমরা করবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওই আর্কিটেকচার মনে রাখতে হবে, এটা তো ওপেন বুক হবে না। সেক্ষেত্রে এইটুকু আমি এক্সপেক্ট করি তোমাদের কাছ থেকে, যে অন্তত ওই প্রসেসরের আর্কিটেকচারটা, ইন্টারনাল আর্কিটেকচারটা তোমরা মনে রাখো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ।